রেডিও টুডে 89.6 FM এর সাথে আছেন, আর আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। সময়টা আসলে আমাদের ভালো যাচ্ছে না, তার মধ্যে যুক্ত হচ্ছে প্রিয় মানুষদের মহাপ্রস্থানের খবর। সর্বশেষ আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমাদের এদেশের তথা এই উপমহাদেশের অন্যতম গানের মহারাজ, আমাদের প্লেব্যাক কিং আমরা যাকে বলি, তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর। আমরা আসলে এত ভার কি করে সইব? আমরা যারা ভক্ত শ্রোতা তাদেরই যদি মনের অবস্থাটা এরকম হয়, তাহলে তার সঙ্গে যারা কাজ করেছেন সহযাত্রী হিসেবে সেই শুরু থেকে শেষ দিন পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত যারা ছিলেন তার খুব কাছের মানুষ, তাদের গল্পগুলো কেমন হতে পারে, তাদের আবেগের জায়গাগুলো কেমন হতে পারে, সেটা হয়তোবা আমরা একটু অনুমান করলে বুঝতে পারি। কিন্তু সবসময় অনুমানের মধ্যে না থেকে চলুন আমরা একটু গল্পটাও শুনে নেই। ফোনের ওপারে আছেন আমাদের এই সময়ের বা আমাদের আরও একজন জীবন্ত কিংবদন্তি, আমাদের শ্রদ্ধার মানুষ, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। চলে যাচ্ছি তার কাছে, কারণ এই মানুষটাও দীর্ঘ পথ চলায় সহযাত্রী হিসেবে পেয়েছিলেন এন্ড্রু কিশোরকে। দাদা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আর রেডিও টুডে পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে আপনার মনের অবস্থাটা এই মুহূর্তে কি, আপনি যদি একটু শুরু করেন, বাট শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার এই দীর্ঘ পথ চলার কোন দিনটায় প্রথম আমাদের এন্ড্রুদার সঙ্গে আপনার দেখা হয়েছিল, সেই দিনটার স্মৃতি যদি বলেন, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের কথা এগোবো। দাদা, প্রথমে দুটোকে ধন্যবাদ জানাই। একজন মহারাজার আজকে স্মৃতিচারণে আপনারা বসছেন, সেই জন্য একজন সহযাত্রী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং তাদের পরিবারের সবার প্রতি সুস্থতা, তাদের দীর্ঘ জীবন এবং সুরক্ষিত থাকার প্রত্যাশা নিয়েই আমি কথা শুরু করছি। আমার সাথে ওনার পরিচয় 82 সালে, তখন আমি ট্রান্সফিকশনে প্রথম তুমি রোজ বিকেলে গান করি, পুতুলের মতো তখন টেলিভিশনে গাওয়া হয়। তখন একটি টেলিভিশন অনুষ্ঠানে ওনার সাথে দেখা হয়। তারপরে সেই থেকে সখ্যতা, আজকে সেই 82 থেকে চললে আমি হিসাব না করলেও আপনারা নিজেরা গণনা করে দেখেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, এমনও দিন গেছে যে দিনে হয়তো প্রতিটা মুহূর্ত আমরা একসাথে থাকি, সেটাও আছে। তখন টেলিফোনে, ল্যান্ডফোনে কথা হতো, দিনে হয়তো এমনও গেছে যে 50 বারও কথা বলেছি, সেটা বড় কথা না। সবথেকে বড় কথা হচ্ছে যে একটি মানুষের সাথে একটা মানুষের সত্যতা, বিশ্বাস, আস্থা, হ্যাঁ, এবং সেই সম্পর্কের যে সূত্রটা, সেটা সবার সাথে সবার হয় না। কিন্তু আমি সৌভাগ্যবান মনে করি, এইসব মানুষের সান্নিধ্য পেয়েছি, সহযাত্রী হিসাবে পেয়েছি। আমি এই জন্য আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি। আমি যাদের কাজ করেছি, যারা পৃথিবীতে নেই, যারা আছেন, আমি বোধহয় সবচেয়ে সৌভাগ্যবান মনে করি একজন শিল্পী হিসাবে বা একজন সঙ্গীতের কি বলবো যে একজন মানুষ হিসাবে। সেটা অনেকের হয়তো হয়নি। তো কিশোরদার আমার প্রতি ভালোবাসা বা বড় ভাই সুলভ এই সম্পর্ক, যেটার মধ্যে প্রচন্ড আদর ছিল, শাসন ছিল, তার মধ্যে আমার সমস্যা, হ্যাঁ, আমার যে কোনো সিদ্ধান্তে তার যে সব মানে কি বলবো যে মানে আমি যখন কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, তিনি যে আমাকে পথ দেখানোর বিষয়গুলো, এগুলো অনেকগুলো বিষয় আছে। যেমন আমি যদি ধরি সেই 82 সাল থেকে ওনার কিছু অধ্যায়ের সাথে, মানে সব অধ্যায়ের সাথে আমি ছিলাম। হয়তো অনেকে তার এক একটা অধ্যায় এসে সংযোজন হচ্ছে, আমি একদম প্রথম থেকেই ছিলাম। সে একটা বাড়ি ভাড়া থেকে শুরু করে ঢাকায় থাকা, তারপরে আমার বাসায় ছিল ছুটির কাজ। আচ্ছা, যার ফলে আমার বাসায় সকাল শুরু হতো, রাত যেত 8টা মেরে, উনি ছুটিতে গিয়ে রেকর্ডিং করে আসতাম, আমার রেকর্ডিং এ আমি চলে যেতাম। হয়তো আমি শুনতে চলে যাচ্ছি, যেহেতু আমি একা ছিলাম, আমার একজন কি বলবো হেল্পিং হ্যান্ড ছিল, ওর নাম ছিল সৌরভ। সৌরভ রান্না করতো আমাকে, আমাদের সবকিছু এসে সকালবেলা নাস্তা, নাস্তাটা বলতে পারতো। আচ্ছা, তারপর চলে আসলো, এভাবে প্রতিনিয়ত এটা হতে থাকতো। হয়তো ওনার বাসাটা ছিল প্রোগ্রাম হলে, কিন্তু জীবনের অধিকাংশ সময় ওই সময়টা
আমরা একসাথেই তাকিয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি, গল্প করেছি। আমি হয়তো ঘুমে সকালবেলা হাজির, উনি হয়তো ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখছেন, উঠলাম, দুজনে নাস্তা করলাম, তারপরে গল্প গল্প গল্প, তারপর উনি রেকর্ডিং গেল, আমি হয়তো শুনতে চলে গেলাম, আমি রেকর্ডিং এ গেলাম। হ্যাঁ, এইভাবেই কিন্তু সার্বক্ষণিক আমরা একটা বাসার ফার্নিচার আমি কি বানাচ্ছি, হ্যাঁ আমার মিস্ত্রি দিয়ে, তুমি এটা বানাই না, আমাকে সেম জিনিস করে দাও। এই যে ব্যাপারগুলো, এটা একটা বিষয়ের কিনবো, দুজনে চলে গেলাম চিটাগং। আচ্ছা। তারপরে একটা গাড়ি কিনবো, চলে গেলাম চিটাগং। হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা সময় উনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তখন আমার সহধর্মী ওনার সাথে তখন আমার প্রেমের বিষয় যখন। আচ্ছা আচ্ছা। ও একটা গাড়ি ছিল, ওর প্রথম জায়গা, প্রথম আসে প্রথম জায়গা। আমরা চিন্তা করলাম যে কিশোরটা আপনার বিয়েতে প্রথম জায়গা এটাতে করেই যাবে, করে বিয়ে যাবো। পরে বাড়ছে সব তো ঠিক আছে, এখন আমার তো গার্জিয়ান তো ওই লেভেলে কেউ নাই, আমার মা তো রাজশাহীতে থাকেন, আসতে পারবেন না, আমার ভাই চাই তো কেউ নাই। তোমাকে আমার পক্ষ হয়ে ওনার শ্বশুর বাড়িতে প্রথম যে অ্যাপ্রোচ যেটা, আমি গেলাম রিন্টু ভাই লিটামতিকারী, আমরা দুজন গিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে প্রস্তাব রাখলাম, তারপর সবকিছু ঠিক হলো। তখন উনি বাসা চেঞ্জ করে, আমার বাসা ছিল 620 আর উনি ছিলেন 623। আচ্ছা, সেখান থেকেই আমাদের পরিকল্পনা গায়ে হলো কি হবে, ড্রেস কেপ থেকে বানাবো, কি কি কিনবো না কিনবো, সব কিছু আমি রিন্টু ভাই ছিল বোধহয় 628, তখন উনি আমাদের এদিকে চলে আসে। আচ্ছা, তো এগুলো জাস্ট উনার গল্প, আমি কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, অনেকগুলো জিনিস, এটা কেউ অবশ্য বলা বলবো না, এগুলো এই সময় আমি যখন শেষ মানে দিনের আগে, আমি 6 দিন আগে ওনার সাথে কথা বলেছি। আচ্ছা আচ্ছা। উনি কারোর সাথে কথা বলেন, যে কয়জন মানুষের সাথে কথা বলেছে, হ্যাঁ, বৌদি বলতো যে এটা কি ওই যে বাংলাদেশে চলে আসার পরে? বাংলাদেশে আসার পর অনেক ব্যাপার, রাজশাহীতে যখন চলে গেলেন। হ্যাঁ, নিঃশ্বাস যাবার। জি জি। আচ্ছা আচ্ছা। অল্প সংখ্যক লোকের সাথে কথা বলেছেন। সেই কথাগুলো দাদা, সেই কথাগুলো কি ছিল? কি কথা হলো আপনার সাথে? এই কথাগুলো ছিল উনি স্মৃতিচারণ করছেন। আরে, তোমার মনে আছে তোমার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা? অনেকে হয়তো জানে না, এটা কত দীর্ঘ, কত 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 মানে গভীরের ব্যাপার, এবং কত কত বড় হালকা তুমি বলে যাচ্ছিলাম, শুনছিলাম, আমার তো কিছু বলার নেই, আমি এক একটা সময় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আজ না, অনেক কিছু তো মিরাকেল হয়, আপনি এমন করে কেন বলেন? আমি সারেন্ডার করে দিয়েছি, তুমি খালি বলো ঈশ্বরের কাছে যেন কষ্টটা কম। আমি যাই হোক সে মুখটা দেখতে সামলাতে পারিনি, তো উনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি সবকিছু মেনে নিয়েছি। আমার কোথায় কি হবে, মায়ের পাশে, হ্যাঁ, তারপরে নানান কথা বলছিল, তারপরে এই তো, তারপরে যাই হোক আমি তো নির্বিচ্ছিন্ন ভাবে এখন আমি তো বুঝিয়েও বলতে পারবো না, দীর্ঘ না দাদা বলেন আপনি, সেটাই সহযাত্রী একসাথে কাজ করেছি, আসলে এরকম আমি যাই হোক, এটা আমার একদম পার্সোনাল ব্যাপার, এটা জানাটা দর্শকদের তেমন কোনো বিষয় না। তারপরেও আমি কিছু কিছু জিনিস এই জন্য বলতে যাচ্ছি যে ওনার সাথে আমার সম্পর্কের বিষয়টা, আর একটা হচ্ছে আমার সাথে যখন সহযাত্রী কাজ করে, তখন আমরা প্রথমে শুরু করি 800 টাকা, 800 টাকা আমাদের পারিশ্রমিক ছিল। জি, চলচ্চিত্র। তখন আমি আলাউদ্দিন ভাই, it was mid 80s, right? 82। আচ্ছা আচ্ছা, 82 থেকে আমি এক জায়গায় কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিন ভাইয়ের চোখে পড়লাম, আলাউদ্দিন ভাই গান দিয়ে বলেছি। জি, উনি আলম ভাইয়ের সাথে গান দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকেও করছি ওইদিকেও করছি, কিন্তু মেইনলি আলম ভাইয়ের সাথে কিশোরদা, আমি আলাউদ্দিন ভাইয়ের সাথে। তখন আলাউদ্দিন ভাই বলেছে তুমি একলা পেমেন্ট বাড়ানোর কথা চিন্তা করো না, তখন যদি করো বেশি বাড়াতে পারবেন। তখন আমরা 1000 টাকার সিদ্ধান্ত নিলাম। তখন বলে তুমি কিশোরকে সাথে নিয়ে যাবে, কারণ তোমরা দুজনে এখন কাজ করছো প্যারালালি, দুজন না হলে তোমার জন্য হয়তো কিছু হবে। তখন আমি কিশোরদাকে বললাম এই ব্যাপার, ঠিক আছে চলো যাই, বলে দেবো। তারপর আমার মনে আছে 1 সপ্তাহ রেকর্ডিং বন্ধ ছিল, খালি 200 টাকা বাড়ানোর জন্য, এটা ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, জি।
এগুলো এগুলো হয়েছে আমরা ইন্ডাস্ট্রিতে 200 টাকা থেকে 400 টাকা মিউজিশিয়ান যখন চাইবে, হ্যাঁ হ্যাঁ। রেকর্ডিং বন্ধ ছিল। দুইটা গ্রুপ ছিল, ঢাকা অর্কেস্ট্রা আর নিজের অর্কেস্ট্রা। আচ্ছা। দুইটা গ্রুপ মিলে তাদের সিদ্ধান্ত নিতেও হয়েছিল বোধহয় 10-15। তো এই ইন্ডাস্ট্রিটা একেবারে একেবারে ধরেন যে আমাদের যে যেখান থেকে শুরু, আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছে, তাদের কত দেয়া, এটা এটা আমাদের থেকে এটা দেখেছে। তারা কিছু আরো আরো সাফার করেছে, আরো সাফার করেছেন। কিন্তু আমি সাফার কথাটা বলবো না, তারা আত্মতৃপ্তি পেত। আমি একদিন হাদি ভাইয়ের সাথে কথা বলছিলাম। হাদি ভাই একটু 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 অন্য প্রসঙ্গে যাই, জি। এরা আমাদের মহাজন। অবশ্যই। হাদি ভাই বললো যে জানিস যে ফাংশনে গেছি, বলেছে টাকা দিবে, টাকাটা মুখ্য ছিল না। আমি কি গান গাবো, কিভাবে, হ্যাঁ কোন কোন গানগুলো গাবো, ফাংশনটা কেমন হবে, গেলাম, কা দিল প্রত্যেকটি, গেলাম, শো করলাম, শো অপূর্ব শো হলো, পেলাম, আত্মতৃপ্তি পেলাম, গাড়িতে উঠে গেলাম। অর্ধেক কথা আসার পর, আচ্ছা এই মিলন টাকাটা তো নেওয়া হলো না, দেবেন্দ্রটা তো, হ্যাঁ টাকাটা তো নেওয়া হলো। তো তাইলে বলে আমাকে তো বলেছিল কি জানি নাম। তারপরে গেল এখানে আবার সেই ফাংশনের জায়গায়, ওনাকে আর খুঁজে পাওয়া গেল, চলে আসে। একটা শিল্পীর আত্মতৃপ্তিটা কোথায়, হ্যাঁ। জি। তো এই জন্য আমাদেরও তাই ছিল যে আমরা তো ঘর থেকে বের হয়ে গেছি, হ্যাঁ, সেটা একমাত্র ছেলে। তারপর এক সময় বাবা আমার উপরে একটু পড়াশোনা হলো, প্রথম চেষ্টায় ব্যর্থ, তারপরে দেখছি যে আমি ঢাকায় সেটেল হওয়ার, হ্যাঁ, একটা সিদ্ধান্তর দিকেই যাচ্ছি। জি জি। উনি আমার উপরে একটু একটু মনক্ষুণ্ণ হয়েছে। সেই আমার সেই আশ্রয় অন্যের সাথে কথা বলছি, সব ঠিক করে দিচ্ছি। এগুলো আমি খুব নির্বিচ্ছিন্ন ভাবে অবসর ভাবে বলছি। মানে একজন বড় ভাই বা গার্ডিয়ান ঠিক যেরকম হয়, আপনার এতক্ষণের গল্পে দাদা এটা বুঝলাম যে একজন বড় ভাই মানে ঠিক যেভাবে সহযাত্রী হয়ে, হ্যাঁ ভাবতেই পারি না হ্যাঁ হ্যাঁ। এখনকার এই সময় এসে আমি এটা ভাবতেই পারি। আমার বাসায় এক এক সময় না, প্রতিদিন আমার বাসায় জি। এটা কফি হাউসের আড্ডা এরকম হতো কিনা আমি জানি। আচ্ছা। আমার বাসায় আমার বাসায় হানিফ সরকার, আমার বাসায় তপন চৌধুরী, আমার বাসায় মিলু, আমার বাসায় কিশোর দাস। মানে প্রতিদিন সন্ধ্যা হলে এখানে একটা জমজমাট আসর, খাওয়া দাওয়া হচ্ছে, সৌরভ রান্না করছে, হ্যাঁ আমরা গল্প করছি, খেলছি, টেলিভিশন দেখছি, যার যার সাথে শেয়ার করছি। জি। আবার এগুলো হতো একটা এমন একটা গান বানাই ফেলছি, তার আমি ওইটার কাউন্টার দিচ্ছি, হ্যাঁ। তারপরে হয়তো কিশোর দাস বলবো, তোমরা তো নিজেরা বানাচ্ছ, আমি তো খালি অর্ডারি গান দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। এই যে মজা জিনিস, মজা গান, কিশোরদা আপনার ওই গানগুলো শুনলে তো আমার লোভ লাগে। চলচ্চিত্রে উনি যে স্থানে ছিলেন, তার কণ্ঠের কারণ, হ্যাঁ, এটা তার যোগ্যতার কারণ, তার গলার মধ্যে বেদনা, উচ্ছ্বাস, হ্যাঁ, হাসি, এত নাটকীয়তা। জি জি। এটা চলচ্চিত্রের গান হচ্ছে কথা সুরের সাথে নাটকীয়তা, এটা এত বেশি ছিল। ওনার ধারে কাছেও আমি কল্পনা করতে পারি। স্বাভাবিকভাবেই ওনার এই ক্ষণজন্ম শিল্পী এগুলো যুগে যুগে আসে। ওনার জনপ্রিয়তা এবং প্রাপ্তির চাইতে ওনার কণ্ঠের দুটি ছিল অনেক বেশি। আমরা যার সহাবস্থান থেকে, হ্যাঁ, আমরা সবাইকে কিন্তু সম্মান করতাম, ভালোবাসতাম, আদর করতাম। যার নিজস্ব প্রবলেমে কোনো আনন্দ বেদনায় এভাবে ভাগাভাগি করতাম। কখনো মনে হয় না একটি পরিবারের বাইরে। দাদা আপনি একটু যদি বলি, আপনি অনেকগুলো নাম বললেন এবং এই নামগুলো শুনে আমরা যারা গানের মানুষদেরকে ভালোবাসি, আমি নিজেও ইমোশনাল হচ্ছিলাম, যারা শুনছে নিশ্চয়ই তারাও। আপনি কয়েকটা নাম বললেন যে আড্ডায় শেখ ইশতিয়াক ছিলেন, খালিদ হাসান মিলু, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কতগুলো মানুষের সাথে আপনার একসাথে, তারপর কিশোরদা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এই বিষয়গুলো চায়ের কাপে যখন চুমুক দেন, মানে আপনিও তো একজন মানুষ, খুব মিসিং মোমেন্ট তৈরি হয় নিশ্চয়ই, তাই না? এত গল্প, এত সময়ে এত প্রিয় মানুষগুলো। একটা জিনিস কি টুটুল, আমি তোমাকে তুমি বলেই, হ্যাঁ শিওর দাদা, মিতা বলেই থাকি। হ্যাঁ আপনি আমাকে মিতা বলেন, এটা অনার্ড, আমি অনার্ড। জি না, সেটার জন্য না, সবার সাথে সবার আর্থিক মিল হয় না দাদা। বাচ্চু আসতো, বাচ্চু তো আমার সাথেই ছিল অনেকদিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিশোরদা তোমার মনে আছে 650 একে তুমি ছিলে, 650
বাচ্চু প্রথম ছিল, তারপর একটা বাসা নিল 650/2, 623 ছিলাম। মানে একটি মানুষ ওই মুহূর্তে, আমি জানি না ওই মুহূর্তে কি ব্রেন খুলে যায় কি, জি স্মৃতির পৃষ্ঠাগুলো এত এত স্পষ্ট হয়ে যায়। আমি সেটা অনেক আগের প্রজন্মের মানুষদের দেখতাম যে তোমাকে এটা দিলাম, তুমি এর সাথে ঝগড়া করবো না, ওই ওই জমিটা তোমাকে দিলাম। উনি ওইভাবেই কিন্তু পরিবারের সবকিছু গুছিয়ে গেছে। জি এবং উনি আমার সাথে যে স্মৃতির হাল খাতাটা যেভাবে খুলে খুলে বলছিল, আমি একদম আমি ঘড়ি দেখছি আর চুপ করে আছি। উনি বলছেন 45 মিনিট ওনার সাথে আমার কথা হলো। লাস্ট যে ফোন কলটা, তাই তো? আমি আর কিছুই বলতে পারি না। বুকের মধ্যে একটা মনে হচ্ছে একটা ঝড় হচ্ছে। সবকিছু উনি মনে করছেন। তো মনে আছে একদিন সোহরাব ডাল রান্না করলো, সেই ডালের প্রেমিক হয়ে গেলাম। মানে একটা আমার গৃহকর্মী একটা ডালের রান্নার কথা তারপরে ওই মুহূর্তে আমার সাথে শেয়ার। তারপরে সেটা গিয়ে আমি বললাম আলাউদ্দিন ভাইকে। আলাউদ্দিন ভাই বলে তাই তো ডাল খেতে হয়, গাজী ভাই আসলো আর কি। জি মানে সেই অসাধারণ স্মৃতিগুলো একের পর এক বলতেই আছে। আমি তো স্মৃতিকাতর হয়ে গেলাম। আরেকটি কথা হচ্ছে, যেটা বলতে বলতে না আমি আসলে একেবারে কোনো অসুবিধা নেই দাদা, বলেন। আমি কোনখান থেকে আবার কি বলবো না বলবো কেমন জানি। একদিন আমি চিটং গেলাম, চিটং থেকে ব্যাক করবো, বিশ্ব থেকে ফোন করলাম, বিশ্বটা আজকে বাবা একটু রাগ করেছে, হ্যাঁ মাকে তারা ঢাকায় থাকতে তো ভয় লাগে, আমি রাতে ব্যাক করবো আর আজকে থাকবো না, আমি বাসায় আসলাম, বলছিলাম আমার এখানে চলে আসবো। হ্যাঁ তো আমি বলছি আমার ফিরতে ফিরতে 1:30 বাজবে। যে কোনো কারণে ফেরি ছিল, ফেরির জন্য এই কিশোরদা হাতের উপর দাঁড়িয়ে ওয়েট করা শুরু করলো। তখন তো ফোন নাই। জি তারপরে যখন আসলাম তখন 5:30 ভোর, ছাদের উপর তখন তোমার মনে আছে যে তুমি রাগ করছিল, আপনার দরকার কি ছিল এভাবে। আমি কিন্তু এটা হচ্ছে এটা কি বলবো আমি জানি না। হ্যাঁ এই জন্যই বলছি নতুন প্রজন্ম শিক্ষক শিক্ষার দরকার, যে সম্পর্ক কি হয়। হ্যাঁ এখানেই আমি দাদা এখানেই আমি আপনার কাছে আসব। আমি জানি যে এই স্মৃতিচারণ যদি আপনি ঘন্টার পর ঘন্টা করতে থাকেন, ঘন্টা না আমার জীবনের বাকি জীবনের কুলাবে না। কারণ স্মৃতির পরিমাণটা এত, কারণ ওনার সাথে যদি হিসাবও করি আমি জানি না 35, 37, 38 বছর পড়েছি। জি আমি সেই হিসাবে কাউন্ট করলাম, আর 38 বছর তো আমিও বাঁচবো। দাদা প্লিজ আপনি সুস্থ থাকেন, আমরা দোয়া করি। সেই জায়গাটাই একটু আসি যে এই যে একটা বন্ডিং এর গল্প বললেন, হ্যাঁ ওই সময়টায় পুরো জিনিসটাই কিন্তু সেটাই উঠে আসলো। সমসাময়িক সবাই কিন্তু প্রফেশনাল সিঙ্গারও ছিলেন আপনারা, হ্যাঁ প্রফেশনাল কণ্ঠশিল্পী ছিলেন, সবাই যার যার অবস্থান থেকে প্রফেশনাল ছিলেন, যে যার একটা ইউনিক জায়গা তৈরি করেছিলেন প্রত্যেকেই। এবং আমি যদ্দূর বুঝি, আমি আপনার কাছে ক্ষমা চেয়েই বলছি যে বাংলাদেশে বা এই অঞ্চলে, আমি শুধু বলবো না যে আমার কাছে কেন যেন মনে সারা দুনিয়াতেই আমার কাছে দুটো ভয়েস, আমি যত গান শুনেছি দুটো ভয়েস আমার কাছে ভীষণ রকমের ইউনিক মনে হয়। একজন চলে গেলেন কিশোরদা, মানে আরেকটা শুনি নাই আমি কোথাও যে এরকম হয় না। আপনি যেটা নাটকীয়তা, এটা আপনি আপনার মতো করে বলেছেন, অদ্দূর আমি বলতে পারবো না। আর আরেকজন হচ্ছেন আপনি দাদা। তো আপনার প্রতি আমাদের সেই শ্রদ্ধা আছে এবং আপনার এক একটা কথা আমাদের কাছে অনেক অনেক বড় একটা সম্পদ। মানে আপনি হচ্ছেন আলাদা, অর্থাৎ একটা ইউনিক ভয়েস মানে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। মানে এটা মানেই হচ্ছে আমাদের বিশ্বজিৎ দা, এটা মানেই আমাদের কিশোর দা, বিষয়টা এরকম। তো এই যে একটা বন্ডিং আইডেন্টিটি ছিল, ইস্টাকের একরকম ছিল, জি জি বাচ্চুর একরকম ছিল। তারপরে কিশোরদার ভয়েসের যদি মানে যেটা ইনসাইডের ব্যাপারটা বলি, যেটা হচ্ছে মানুষ গান শুনে ভালো লাগে। হ্যাঁ আমি যদি একটু ভিতরকার ইনসাইডে যাই, জি এগুলো কিন্তু ঈশ্বর দেয়, এটা কখনো আপনি শিখে পারবেন অবশ্যই দাদা, কিছু জানবেন। শিল্প সংস্কৃতির লোকগুলোকে কিন্তু ঈশ্বরই পাঠায়, নাহলে এত কোটি মানুষের মধ্যে কয়জন কেন একজন কিশোর কুমার এত বড় ভারতে 100 কোটি মানুষের আবার সেখানে কেন বেরোচ্ছে না, লতা মঙ্গেশকর কেন বেরোচ্ছে, এগুলো খুব পুনর্জন্ম মানুষ। জি দাদা, আমার কথা হচ্ছে ওনার ভয়েসের মধ্যে কিছু টোনাল ক্যারেক্টার, জি লো, হ্যাঁ লোর মধ্যে অনেকগুলো ক্লারিটি থাকে, হ্যাঁ হাই মি, লো মি, জি তারপরে হাই ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এবং ওনার গ্রাফিক্স
কোনো কোনো সিঙ্গারে দেখবেন যে লোতে আসলে লেভেল কমে যায়, হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো হাইতে গেলে একটু শুনতে কেমন জানি ফেটে যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, হাই জি জি, ব্যাপার ওনার কাছে অসাধারণ ছিল। হ্যাঁ আমরা নিজেরাই বলতাম ব্যাপার এই গানটা আমার কুকিং তোর ভয়েসটা আল্লাহ দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের মধ্যে একটাই ছিল, আমরা কিন্তু প্রাউড করে বলতাম। হুম 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 হুম। এখনো গান হচ্ছে, এখনো গানের মানুষ আছে, এখনো অনেকে প্রমিনেন্ট আছে। এই যে আপনারা একসাথে আড্ডা দিতেন, একসাথে কাজ হতো, সমসাময়িক কাজ করতেন, কিন্তু আত্মার সম্পর্কটা ছিল দারুণ একজনের সাথে আরেকজনের। তো সেই জায়গায় মানে আমরা কিশোরদাকে নিয়ে কথা বলে যাচ্ছি, তো এখন মানে আপনার আক্ষেপের জায়গাটা কি আসলে? আমি প্রথমে এটা উল্লেখ করছি যে আমি এই মানুষগুলোর সান্নিধ্যে আসার যে একটা ঈশ্বর আমাদের প্রফিট দিয়েছে, হ্যাঁ, সত্যিকার অর্থে আমি রিয়েলিটি এরা এক একজন অসাধারণ, এক একজন স্বস্বক্ষেত্রে অসাধারণ মানুষ, কিন্তু তাদের সাথে আমাদের আর্থিক বন্ধন, এই যে ভুল ভাই জি, মারা যাওয়ার আগে হুম 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 হুম, তোকে এবার আমি জোর করে হসপিটালে নিয়ে যাব। আমি জানেন দিনে একটা দিন যদি মিস হয় সেই গালিগালাজ, ওই ব্যাটা তো চর্বি হয়ে গেছে না, কালকে ফোন করিস না, এখানে হুম চিন্তা হুম, করতে পারেন? জি দাদা, কারো গলায় হাত দিলে এটা হয় না, হ্যাঁ, ছবি তুললে ছবি পোস্ট করলে এটা হয়, এটা অন্তর থেকে আসতে হবে। কার সাথে কি সম্পর্ক এটা কিন্তু ফলাও করে বলার বিষয় না। হ্যাঁ, আমি আমার একেবারে একেবারে অন্তর থেকে বলছি যে ওই ব্যাচটা যে একটা বন্ডিং ছিল, এটা কিন্তু এটা 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 অসাধারণ বন্ডিং। মানে আমাদের সান্নিধ্যে আসা, একসাথে থাকা, একই চিন্তা ভাবনা, এক এক ক্ষেত্রে যার যার স্বল্প চিন্তা, কেউ কাউকে অশ্রদ্ধা না, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করা, সবাই সবাইকে হেল্প করা, সবাই সবার দুঃখ কষ্ট বাটা, সবার আনন্দগুলো, হ্যাঁ, সবসাথে সবাই মিলে ভাগ করা। ওই যে বললে অনেক কিছু বলা যায়, আমি একটা কথা বলি, আমরা খুব বলতাম যেটা আপনি টেলিভিশনে গান দেখেন, তাই কোনো এক উপমা বা বড় কিছু, কিন্তু আমার কাছে মনে হয়েছে হ্যাঁ একটা লম্বা সময় কিন্তু মাঝখানে ছিল, এবং যতদূর মনে পড়ে, জি জি জি, প্লিজ প্লিজ দাদা। এটা হচ্ছে এরকম যে ওনার বয়স সম্পর্কে উনি এত বেশি কনফিডেন্ট ছিলেন যে ওনার কাছে মনে হয়েছে ওনার চেহারা দেখানোর দরকার। আচ্ছা, হ্যাঁ, উনি 15 বছর টেলিভিশনে গায়ে নেই, তখন একটি মাত্র মাধ্যম ছিল বিটিভি, বিটিভি, সেখানে পর্যন্ত উনি গায়ে। এখন সেটা আমার মনে হচ্ছে যে না, উনি কণ্ঠটাই উনি চেয়েছিলেন ফ্লেভার সিঙ্গার। আমার চেহারার বড় কথা না, আমার কণ্ঠ দিয়ে মানুষ আমাদের চিনবে, আমার কণ্ঠ দিয়ে আমার গান মানুষের হৃদয় কাজ করবে, সেটা তো উনি 100%। তারপরে ওই 15 বছর পরে আমরা দেখলাম যে হানিফ সংকেতদা উনি ইত্যাদিতে ওনাকে আবার ফেরালেন, এবং তারপর থেকে অবশ্য ওনাকে মাঝে মাঝে আমরা দেখতাম কিছুটা, মানে অনেকগুলো মৌলিক গান, মানে চলচ্চিত্রের বাইরে জি জি, ফিল্মের গান হুম হুম, শুরু হলো, জি, মাঝে মাঝে আবার আমরা একটু ইয়ে করে অ্যালবামের কাজও কিছু কিছু করেছে, স্টেজও করতো, হ্যাঁ, স্টেজের উপরও উনি যেতে চাইতেন না, চেহারা দেখানোর ব্যাপারটা আমি জানি না কেন, হ্যাঁ, উনি চাইতেন। জি, আমি একটা কথাই বলবো, আর বেশি বাড়াবো না, ভালো লাগছে না, কারণ আমার এত বেশি নক করছে বিভিন্ন বিষয়গুলো মাথায়, বিভিন্ন বিভিন্ন বুঝতে পারছি দাদা, আরো এতগুলো নাম আসলো তো একসাথে, জি, একসাথে সবাই চলে গেছে তো, এতটা মানে মান নেওয়ার মতো আমি জানি না কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর আমি তো একেবারেই নরম প্রকৃতির মানুষ, আমার কাছে ভীষণ কষ্ট হচ্ছে। এটুকু বলবো যে পুরোনো স্মৃতিগুলো দুরাবের স্মৃতিগুলো সব সুর বিষাদের স্বরলিপি হয়েই থাকে। ধন্যবাদ রেডিও টুডেকে, ধন্যবাদ মিতা, মিতা, আপনার কাছে আমাদের সবার প্রত্যাশা যে আপনি নিজেও স্বাস্থ্য সচেতন থাকবেন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় এভাবে থাকবেন, কারণ আমরা সত্যি সত্যি আমাদের অভিভাবকদেরকে হারাচ্ছি, এবং এক একটা নক্ষত্র। কয়েক বছর আগে আপনার একটা ইন্টারভিউ আমি একটু কোট করি, শেষ করে দিচ্ছি দাদা। আপনার একটা ইন্টারভিউ আমি টেলিভিশন, খালি এটা না, এটা আমি আরো একটু নাম বলা উচিত ছিল, আসলে এত বড়, সামনে আপা চলে গেল, হ্যাঁ চলে গেল, লাকি ভাই চলে গেল, শাহনাজ জামা চলে গেল, সুবিধা চলে গেল, মানে এতটা নেওয়া যায় না, এটা মানে সুনামির মতো। তো আমি সেই ইন্টারভিউতে আপনি একটা কথা বলেছিলেন যে এরকম লেজেন্ড যারা, তারা ক্ষণজন্মা হয়, এবং তাদের জায়গায় আসলে
কোনো রিপ্লেসমেন্ট হয় না এবং এটা হতে পারে না, 100 বছরেও হবে না অনেক সময়ে। আপনি কথাটা বলেছিলেন, আমার খুব মনে আছে, দাগ কেটেছে, যে আসলেই তাই। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যতগুলো নাম আপনি মনে পড়লো, আপনি বললেন, এক বিশাল শূন্যতা, এবং এই মানুষগুলোর জায়গায় কাউকে কল্পনা করা যায় না, কাউকে নেওয়া যায় না। এক একজন হচ্ছে আমাদের বিশাল নক্ষত্র। তো পরপারে ওনারা ভালো থাকুক, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। এটাই শুধু এটা একটা ঝটকায় চলে গেল, একটা ঝটকায়। আর আর তারা আমাদের যারা আরো অগ্রসর ছিলেন, তারা তো যাই হোক যে কোনো ভাবে তারাও তো নেই, তাদেরও তো রিপ্লেসমেন্ট হবে না। হবে না, হবে না, সেটা নাই, আসলে সুবলদা নাই, হ্যাঁ, যাই হোক আরো অনেকেই চলে গেছেন। জানি না আসলে এত বড় শূন্যতা ফিল আপ হয় না কোনো ইন্ডাস্ট্রিতে, খুব সহজে হয় না। আর এগুলো তো ফিল আপ হওয়ার মতো কোয়ালিটির লোক না। এগুলো এক একজন মহাজন, এক একজন মানে কি বলবো মহারাজ। তো সবাই এটাই প্রত্যেকটা করবো, রাস্তা শান্তি পায়। ওনার পরিবারের প্রতি আমার অনেক অনেক সহমর্মিতা। মিতা, এখানে মিতা বলার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। অনেকে জানেন হয়তো যে আমাদের শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের ওনার নিক নেমটা হচ্ছে টুলটুল, আর আমার নাম হচ্ছে টুটুল। তো আমি আর একটা তথ্য দিই, সেটি হচ্ছে যে আমার প্রয়াত একজন খালু যান, উনি আমাকে কখনো টুটুল ডাকতে পারতেন না, উনি আমাকে টুলটুলি ডাকতেন, টুলটুল। তো সেই সুবাদে আমাদের একেবারে হ্যাঁ, সেটাই তো। এই কারণেই আরো মানে শ্রদ্ধা ভালোবাসাটা সব জায়গা থেকে নিশ্চয়ই বেড়ে যায়। দাদা অনেক ভালো থাকবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি শ্রোতা হিসাবেও বিশাল ভক্ত ছিলেন কিশোরদার, বলার অপেক্ষা রাখে না। কিশোরদার আমি প্রথম ছবি যখন টিভিতে অ্যাকশন পেলাম, ওটাতে আমি প্রথম কিশোরদার সাবিনা আপাকে গান করেছিলাম, এবং আমি আর নীলু এবং কিশোরদা একটি গান করেছেন, যেটা আমার সুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাটির গভীর থেকে সূর্যের দাগ, বাংলাদেশের বৈকাতের বিষয়, এটা অনেকে শুনেছেন। এটা আমার সুর এবং আমার কম্পোজিশন ছিল। আসলে তো হয় কি, কাজ করতে গেলে তো অনেকগুলো বিষয় থাকে, সেগুলো স্মৃতি হয়ে যায়। আবার তার সঙ্গীতের বাইরে অনেক কিছু আমরা আরেকদিন করবো, আরো অনেকবার। জি দাদা, শেষ হবে না। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন আসলে। এবং আপনার ইমোশনটার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আছে, এটা আমরা বুঝতে পারছি। কারণ এত কাছের মানুষটারই আসলে, মানে আপনি আসলে যেভাবে ফিল করেন, আমরা যতই গল্প কবিতা লিখি না কেন, যতই স্ট্যাটাস দেই না কেন, সত্য কথা হচ্ছে এটাই, যে খুব কাছ থেকে যে মানুষটাকে দেখে দেখে বড় হয়েছেন, ভালোবেসেছেন, সেই জায়গায় কথা আমি বলি, কতটুকু কেয়ার ইলো। উনি সিঙ্গাপুরে হসপিটালে, আমার মা ডিসেম্বরে 12 তারিখে মারা গেলেন। আমি সেই যাত্রার দিকে আমি মাইক্রোতে বসা, আচ্ছা, কাছেই ওই গাড়িতেই উনি আমাকে ফোন করলেন, আমি কিশোর আপনি ফোন করছেন, বলে আমি শুনে মাসিমার জন্য হ্যাঁ আমার এত খারাপ লাগছে, এই সময়টা অন্তত পক্ষে তোমার সাথে থাকতে পারলে ভাল লাগে। আর কি বলবো, আত্মার শান্তি পাক, আত্মার শান্তি পাক। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও আমাদের একজন কিংবদন্তি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে মঙ্গল কামনা, রেডিও টুডে পরিবারের পক্ষ থেকে মঙ্গল কামনা। আমরা আসলে গল্প শেষ করছি না, আজকে জবনিকা টানছি, এইটুকুই। আপনার সাথে গল্প শেষ হবে না, এবং কিশোরদাকে নিয়ে আপনি গল্প কখনোই শেষ করতে পারবেন না। আপনি ভালো থাকবেন। রেডিও টুডে পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। ধন্যবাদ, ভালো থাকুন। স্মৃতিকাতর হচ্ছিলেন আমাদের সবার পছন্দের পরম শ্রদ্ধার আরেক কিংবদন্তি কুমার বিশ্বজিৎ। ওনার কাছ থেকে গল্প শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম, কখনো কখনো চোখ ভিজে উঠছিল, ওনার গলাও কিন্তু কাঁপছিল। এত এত স্মৃতিময় সময়গুলো কিশোরদার সঙ্গে এ মানুষটা ভুলবেন কি করে। খুব খেয়াল করে দেখলেন যে গল্প কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল, মন থেকে উনি বলছিলেন, এবং এই গল্প যে শেষ হবার নয় সেটা খুবই স্বাভাবিক। তারপরেও সময় হয়তো বা আমাদেরকে অনেক কিছু বেঁধে দেয়, যে কারণে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমরা চাইবো যে আমাদের এই জীবন্ত কিংবদন্তি যারা আছেন, তারা যেন তাদের জীবদ্দশাতে তাদের সম্মানটা পান। তাদের মধ্যে অনেক অভিমান জমে যায় অনেক সময়, আমরা সেদিকটাতেও খেয়াল রাখবো। অবশ্যই সেই সব প্রত্যাশাগুলো থাকুক, ভালো থাকুক আমাদের জীবন্ত কিংবদন্তিরা, আর ওপারেও ভালো থাকুক আমাদের প্রিয় মানুষ, ভালো থাকুক আমাদের সবার পছন্দের গানের মহারাজ এন্ড্রু কিশোর। ভালো থাকবেন সবাই।
দয়াল আমারে